গোপাল ভাঁড়ের আজকের গল্প ফোড়া। রাজবাড়ির নাপিত সনাতন রাজবাড়ি থেকে মহারাজের দাড়ি গোঁফ কেটে বাড়ি ফিরছিল। এমন সময় গোপালের সঙ্গে পথেই দেখা হয়ে গেল। গোপালেরও বড় ইচ্ছে ছিল সে সনাতনের হাতে দাড়ি গোঁফ কাটে। সনাতন দেখা হতেই বলল, কি হে ভাই গোপাল, কেমন আছো? ভালো আছো তো? গোপাল সনাতনকে দেখে বলল, ভাই, তোমার হাতের দাড়ি গোঁফ কাটার আমার বড় ইচ্ছে, তা আমারও একদিন দাড়ি গোঁফ কেটে দিও ভাই। সনাতন এই শুনে রেগে গিয়ে বলল, আমি রাজার দাড়ি কামাই বলে কি তোমারও দাড়ি কাটবো নাকি? হ্যাঁ, আমার মান ইজ্জত বলে কি কিছু নেই? এই শুনে গোপাল খুব রেগে গেল। সনাতন তো এই কথা বলেই চলে গেল। গোপাল মনে মনে বলল, দাঁড়াও, আমিও তোমার মজা দেখাচ্ছি। তোমার হাতে দাড়ি গোঁফ না কাটি তো আমারও নাম গোপাল নয়। গোপাল খুঁড়োতে খুঁড়োতে রাজসভায় ঢুকলো। মহারাজ তাকে দেখেই বললেন, কি হে গোপাল, তুমি অমন করে হাঁটছো কেন? গোপাল বলল, মহারাজ, আমার বড় জায়গায় ফোড়া হয়েছে, তাই বড় কষ্ট হচ্ছে হাঁটতে। সেই জন্যই এরকম করে হাঁটতে হাঁটতে আসছি মহারাজ। মহারাজ শুনে বললেন, জায়গায় মানে? কোথায় হয়েছে তোমার ফোড়া? বড় জায়গায় হুজুর, পশ্চাৎ প্রদেশে। পেকেছে? রাজামশাই ফের উদ্বিগ্ন হন। পাকবো পাকবো করছে হুজুর, আজ রাতের ভিতরে পেকে যাবে বলে মনে হয়। খুব টনটন করছে। অতি কষ্টে কথাগুলো বলল গোপাল। পাকলে কাটিয়ে নাও। রাজামশাই পরামর্শ দিলেন। জায়গায় ফোড়া ভালো নয় গোপাল, তুমি একজন ভালো নাপিতকে দিয়ে বরং কাটিয়ে নাও। নাপিতের কথা উঠতে গোপাল তখন বলল, হুজুর, আপনার যে দাড়ি কাটে সনাতন, তার হাত খুব ভালো। ও যদি কেটে দেয় তো খুব ভালো হয়। রাজামশাই তৎক্ষণাৎ তার নাপিতকে ডেকে পাঠিয়ে হুকুম দিলেন, কাল সকালে গোপালের বাড়ি গিয়ে ওর ফোড়াটা কেটে দিয়ে আসবে। মন না চাইলেও গোপালের ফোড়া ওকে কাটতেই হবে, রাজার হুকুম। তাই সনাতন সকালবেলাতেই গোপালের বাড়ি চলে গেল। এদিকে গোপাল করেছে কি, রাতের বেলা অনেক রুটি, দুধ, কলা খেয়ে তৈরি হয়ে আছে। ঘুম ভেঙে গেলেও উঠছে না। রাজার নাপিত এসে হাঁক দিতে গোপাল কাতরাতে কাতরাতে বলল, এসো ভায়া, ঘরে এসো। রাজার নাপিত গোপালের কাপড় খুলতেই গোপাল এমন কোপ দিল যে পেটের ভিতরে জমে থাকা যত মল ময়লা ছিল তা ছুটে পিচকিরির বেগে বেরিয়ে এসে সনাতনের গা ভরিয়ে দিল। আর তাতেই গেলুমড়ে গেলুমড়ে, বাবারে কি গন্ধ বলে বমি করতে করতে সনাতন সেই যে ঘর থেকে ছুটে পুকুর ঘাটে গেল, আর ফেরতই এলো না। গোপাল ঘর থেকেই হাসতে হাসতে বলতে থাকলো, আমার ফোড়া টোড়া কিছুই হয়নি, কেবল তোমাকে জব্দ করার জন্য এই ফন্দি। আমার নাম গোপাল ভাঁড়, এবার বুঝলে? আমাকে অপমান করার ফল এভাবে ভুগতে হয়, বুঝলে বাছাধন? গোপাল ভাঁড় একদিন বউকে নিয়ে নবদ্বীপ যাচ্ছে। বউয়ের অনেক দিনের শখ নবদ্বীপ ধাম ঘুরে আসার। বউয়ের কথা তো ফেলতে পারে না, সুতরাং গোপাল বউকে নিয়ে নবদ্বীপে রওনা হলো। নবদ্বীপে যাবে নৌকা করে, তখন তো নৌকা ছাড়া অন্য কোনো পরিবহন ছিল না। তো সেই নৌকায় একজন পুড়ে বামুন বসলো, সেও নবদ্বীপ ধাম যাচ্ছে। তার ঘাড়ের পিছনে মস্ত এক টিকি। টিকিটা নৌকা দুললেই দুলে দুলে উঠছে। গোপালের কাছে এখন ওই টিকিটাই হাস্যরসের কারণ হয়ে উঠেছে। বউকে বলল,
দেখেছো উড়োটার কাণ্ড, টিকিটাকে কিছুতেই এক জায়গায় দাঁড় করিয়ে রাখতে পারছে না। টিকিটা খানিকটা বিসদৃশী ছিল, দেখলেই হাসির উদ্রেক করে। তার উপরে গোপালের সরস ছড়া, দোল 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 খোল খোল, টিকি ঝোলে ঝোল, মাগুর মাছের ঝোল। নৌকার সহযাত্রীরা বেশ মজা পেয়ে গেছে। গোপাল একবার গেয়ে উঠলে সকলেই তাতে গলা মেলাতে শুরু করেছে, দোল দোল দোল, মাগুর মাছের ঝোল। সেই উড়ে বামুন তো অনেকক্ষণ ধরে এসব ইয়ার্কি সহ্য করছিল, কিন্তু একসময় ভীষণ রেগে গেল। রেগে গিয়ে নাটের গুরু গোপালকে উদ্দেশ্য করে বলতে থাকলো, এসব হচ্ছেটা কি শুনে? গোপালের বউ গোপালকে থামানোর চেষ্টা করলো, বলল, উনি পূজারি বামুন, ওর সঙ্গে এরকম করো না। কিন্তু কে শোনে কার কথা? আমোদটা তখন আর একার গোপালের মধ্যে থেমে নেই, নৌকার সকলেই মজা উপভোগ করছে। গোপাল হাসতে হাসতে উড়ে বামুনকে বলল, মশাই, অত বড় টিকি রেখেছেন কেন? নিজের টিকি নিজে সামলাতে পারেন না? পিছনের মানুষের নাকে মুখে লাগছে, দেখতে পাচ্ছেন না বুঝি? উড়ে এবারে আরো রেগে গিয়ে বলল, আমার থেকে আমারই, তাতে তোমার কি? তারপর কিছু বাদে গোপালের দিকে কটমট করে তাকিয়ে ফের বলল, আমি মরে স্বর্গে যাব, আর তুমি মরলে নরকে যাবে। এই কথা শুনে গোপালের তো হাসি আর থামে না, সঙ্গে সঙ্গে বলতে থাকলো, আরে মশাই, স্বর্গে যে যাবে, কিভাবে যাবেন তা জানেন? স্বর্গে যাওয়ার নৌকা ভাড়া যে অনেক। স্বর্গে যেতে হলে বুঝি নৌকা ভাড়া করতে হয়? খুব রেগে গিয়েছে উড়ে বামুন। গোপাল কিন্তু প্রত্যুত্তরে একটুও রাগলো না, উল্টে বলতে থাকলো, নৌকা ভাড়া না করলে বৈতরণী নদী পার হবেন কি করে? তাই বলি, আগে পাড়ের কড়ি জোগাড় করেন, তারপর স্বর্গে যাওয়ার কথা ভাববেন, কেমন? রাজামশাই সবে দরবারে বসেছেন। গোপালও সেদিন বেশ সকাল সকাল চলে এসেছে। এসেই বলল, মহারাজ, আমি রানীমার সঙ্গে আগে দেখা করে আসি, তারপর আসছি। এমন সময় পেয়াদা এসে খবর দিল, একজন মেছুয়া একটা মস্ত বড় মাছ নিয়ে এসেছে। মাছটা সত্যি খুব বড়, এত বড় রুই মাছ কালে ভদ্রে দেখা যায়। রাজামশাই মাছ দেখে খুব খুশি হলেন। মেছুয়াকে তিনি জিজ্ঞেস করলেন, এটা কতদিনের মাছ? গায়ে পায়ে কাদামাখা মেছুয়া উত্তর দিল, তা বছর 5-6 তো হবেই মহারাজ। মাছটা তখনও জ্যান্ত, লাফঝাপ করছে। বাহ বাহ! রাজামশাই এবারে তার কাছে দাম জানতে চাইলেন। এর কত দাম হবে? হুজুর, এত বড় মাছ তো কেনার লোকই নেই, কে কিনবে? আপনার এখানে অনেক পাট পড়ে, আর তাছাড়া আপনি এর মর্যাদা বুঝবেন। বলে মেছুয়া চুপ করে থাকলো, অর্থাৎ দামটা রাজামশাই ঠিক করে দিন। রাজামশাই তবু জানতে চাইলেন, তবুও তো তোমার একটা আশা আছে। হুজুর, আপনি আমার মা বাপ। বলে মেছুয়া বলল, দেবেন, সপাজ দেবেন। রাজামশাই খাজাঞ্চিকে হুকুম দিলেন, ওকে 500 দিয়ে দাও। মেছুয়াকে 500 তো দিয়ে দেয়া হলো। একটা মাছের এত দাম? এই সময় গোপাল এসে চমকে উঠল, রাজা মশার দিকে তাকিয়ে বলল, হুজুর দাঁড়ান, আগে আমি জেনে নি মাছটা স্ত্রী না পুরুষ। গোপালের কথা শুনে মেছুয়া মাছটি হাতে তুলে নিয়ে ভালো করে পরীক্ষা করে দেখে বলল, এটা স্ত্রী মাছ হুজুর। দেখছেন না পেটটা চওড়া, চওড়া পেট হলে মেয়ে মাছ হয়। মাথা খাটিয়ে একটা উত্তর দিয়ে দিল মেছুয়া, জগতে মেয়েদের দাম কম, সুতরাং মাছের ক্ষেত্রেও তাই হবে। তাই এর দাম 500 হবে না, তুমি ভালো করে দেখে বলো। গোপাল যেন
একরকম ধমক দিয়ে ওঠে মেছুয়াকে। মেছুয়া পুনরায় মাছটিকে উল্টে পাল্টে জানালো, হ্যাঁ, আপনি কথা ঠিক কথাই বলেছেন, মেয়ে মাছের দাম কম হয়, কিন্তু এটা আসলে পুরুষ মাছ, পুরুষের দাম তো বেশি। রাজামশাই দূর থেকে সব দেখছিলেন। তিনি গোপালকে বললেন, তুমি মাছ চেনো গোপাল? হ্যাঁ হুজুর, বিনয়ের সঙ্গে গোপাল জানালো। তবে আর ওকে জিজ্ঞেস করছো কেন? তুমি দেখে শুনে বলো এটা কি মাছ। হুজুর, এটা রুই মাছ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাও মাছটাকে উল্টে পাল্টে দেখতে থাকলো গোপাল। রাজামশাই জানতে চাইলেন, বলো এটার কি জাত, মানে মেয়ে তো না ছেলে? গোপাল এবারে সত্যি মুশকিলে পড়লো। সে তো মাছের কিছুই জানে না, পুরুষও বোঝে না আবার মেয়েও বোঝে না, সে এখন কি বলবে। এইসব 7-17 ভাবতে ভাবতে গোপালের মুখ দিয়ে হঠাৎ বের হয়ে এলো, হুজুর, এটা পুরুষও নয় মেয়েও নয়, হুজুর, এটা খোঁজা মাছ। খোঁজা? এ কথা শোনার পর মিছু আর এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে গেট পেরিয়ে পালিয়ে গেল। পাছে ওর পাওয়া হাতের 500 টাকাও চলে যায় এই ভেবে। এদিকে রানীমাও কিন্তু এসে দাঁড়িয়েছেন এবং খোঁজা শব্দটা শুনেছেন। তিনি তো শুনেই বলে উঠলেন, না না, খোঁজা মাছ আবার কেউ খায় নাকি? আমরা বাবু এই মাছ খাবো না, হেসেলেও তুলবো না। রাজামশাই তো একথা শুনে একটু খেপেই গেলেন। শেষে গোপালকে রেগে মেগে বললেন, যাও, এই মাছ নিয়ে তুমি এক্ষুনি পালাও। গোপাল আর কি করে, রাজবাড়ি থেকে দুঃখ দুঃখ মুখ করে নিয়ে বের হলেও বাড়ির পথে যখন পা বাড়ালো তখন মনের আনন্দে সে ছুটতে লাগলো। এত বড় মাছ দেখে গিন্নি না আবার ভিমরি খায়। বাড়ি এসে বলল, গিন্নি গিন্নি, দেখো কি এনেছি দেখো। গোপালের বউ তো এত বড় মাছ দেখে আহ্লাদে আটখানা। সে তখনই বটিখানা নিয়ে বসে পড়লো মাছ কাটতে। আরে এখানে কেন বসলে মাছ কাটতে? রান্নাঘরে গিয়ে কাটো, দেখছো না সব কাকচিল উড়ে আসছে। এই, হাট হাট হাট, যা যা যা, যাও যাও, রান্নাঘরে যাও। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট করতেও একদম ভুলবেন না। ধন্যবাদ।